হ্যালো ভিউয়ার্স, আমি বাসুদেব। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্টারন্যাশনাল বেঙ্গলি। ভিউয়ার্স, ইউএস ইরানের যুদ্ধের কারণে প্রতিদিন মার্কেট নতুন নতুন লো ক্রিয়েট করছে, কিন্তু দেখা যাচ্ছে এর মধ্যে একটি সেক্টর যেখানে একটু একটু করে উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। শুধু তাই নয়, অলরেডি সেক্টরটি কিন্তু একটু একটু করে উপরে যাওয়া শুরু করে দিয়েছে। তো ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব সেই সেক্টরটা নিয়ে, যে সেক্টরটি কিন্তু এই যুদ্ধের বাজারেও একটা ভালো মোমেন্টাম দেখাচ্ছে, এবং কেন মোমেন্টাম দেখাচ্ছে সেটা আমরা আলোচনা করব, এবং এই সেক্টরটির ফিউচারে কী গ্রোথ পার্সপেক্টিভ আছে সেটা আমরা এখানে আলোচনা করব। তো ভিউয়ার্স, এই সেক্টরটি স্পেশালি ইন্ডিয়াতে দেখা যাচ্ছে এর কিন্তু একটা ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর আগামী 10-12 বছরের জন্য, 10-20 বছরের জন্য। এবং এই সেক্টরটা ফিউচারে আগামী 2030-এর মধ্যে 13 থেকে 14% সিএজারে কিন্তু গ্রোথ দেখাবে। তো ভিউয়ার্স, আমি যে সেক্টরটি কথা বলছি সেই সেক্টরটি হলো ইন্ডিয়ার ডিফেন্স সেক্টর। তো ভিউয়ার্স, এই সেক্টরটা কেন এই মুহূর্তে মোমেন্টাম দেখাচ্ছে এবং এর গ্রোথ অপরচুনিটি কেন এত বেশি হাই, সেটাই আমি আপনাদেরকে আলোচনা করে এবং অ্যানালাইজ করে দেখাবো কেন এটা আপনারা এই সেক্টরে ইনভেস্ট করবেন, এবং যদি ইনভেস্ট করেন তাহলে আপনারা 2030-এর মধ্যে কী পরিমাণ রিটার্ন পেতে পারেন সেটা আমি আপনাদের সামনে এখানে অ্যানালাইজ করে দেখাবো। তো বন্ধুরা, এই সেক্টরটা ডিফেন্স অপরচুনিটি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা প্রায় 90 থেকে 120 বিলিয়ন ডলারের মতন হবে আগামী 5 থেকে 6 বছরের মধ্যে। এবং সবচেয়ে মজার বিষয়, এই সেক্টরটার যে ইন্ডিয়ার যে এক্সপোর্ট অপরচুনিটি সেটা প্রায় গ্রো করবে 18 থেকে 21% সিএজিআরে আগামী 5 থেকে 6 বছরের মধ্যে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই সেক্টরটার কত পরিমাণ গ্রোথ অপরচুনিটি আছে, এবং এই সেক্টরটা কিন্তু আগামী 5-6 বছরের মধ্যেই আপনাকে প্রায় ডবলের থেকেও বেশি রিটার্ন দেওয়ার মতন কিন্তু এই মুহূর্তে এই সেক্টরটার মধ্যে অপরচুনিটি দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখন এই সেক্টরটার মধ্যে এত অপরচুনিটি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার কারণটা কি? তো ভিউয়ার্স, তার কারণ হলো ইন্ডিয়া কিন্তু ডিফেন্সের ক্ষেত্রে যেসব বড় বড় কান্ট্রিগুলো আছে যাদের ডিফেন্স বাজেট অনেক বেশি, তার মধ্যে কিন্তু ইন্ডিয়াও অন্যতম। এবং প্রতি বছর আমাদের কিন্তু ডিফেন্স এক্সপেন্ডিচার বাড়ছে এবং এটা ইনক্রিজ করছে। এই মুহূর্তে ইন্ডিয়ার ডিফেন্স বাজেট প্রায় $80 বিলিয়ন, এবং এটা 2030 সালের কাছাকাছি এই এক্সপেন্ডিচার কিন্তু অনুমান করা যাচ্ছে $300 বিলিয়ন মতন হবে। এত হাই স্পেন্ডিংয়ের কারণটা কি? কেন ইন্ডিয়া এত বেশি ডিফেন্সে খরচা করছে? তার কারণগুলো জানতে হবে তো তার মূলত কারণ হচ্ছে, প্রথমত আমাদের বর্ডারের টেনশন আছে। আমরা জানি যে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার টেনশন চলে, চায়নার সঙ্গে ইন্ডিয়ার টেনশন চলে, এবং ইদানিং কিন্তু বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার বর্ডার নিয়ে টেনশন চলছে। তাই দেশকে সুরক্ষিত রাখতে ইন্ডিয়াকে এত বেশি হাই ডিফেন্স বাজেট বরাদ্দ করতে হয় এবং এত বেশি খরচা করতে হয়। দ্বিতীয়ত, পৃথিবীর সমস্ত বড় বড় দেশগুলো কিন্তু তাদের ডিফেন্সকে মডার্নাইজেশন করছে। সুতরাং ইন্ডিয়া যদি নিজের ডিফেন্সকে সেই দেশের তুলনায়, অন্যান্য দেশগুলোর তুলনায় মডার্নাইজেশন না করতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়া পিছিয়ে পড়বে। তাই মিলিটারিকে মডার্নাইজেশন করার জন্য ইন্ডিয়াও কিন্তু ডিফেন্সে অত্যাধিক পরিমাণ খরচা করছে। তৃতীয়ত, ইন্ডিয়া কিন্তু নেভাল এক্সপ্যানশনও অত্যাধিকভাবে খরচা করছে। তার কারণ হচ্ছে, আমাদের যদি নেভেল অর্থাৎ সমুদ্র যদি আমাদের সুরক্ষিত না থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু উন্নত দেশগুলোর থেকে পিছিয়ে পড়ব। নেভেল সুরক্ষা মানে
আমাদের কিন্তু সেই সমুদ্র পথ দিয়ে সমস্ত ব্যবসা বাণিজ্য হয়। আমাদের তেল, আমাদের খাদ্য সামগ্রী, আমাদের ইলেকট্রনিক সামগ্রী সমস্ত কিন্তু সমুদ্র পথেই আমাদের দেশের অন্য দেশ থেকে আমাদের দেশে আসে বা আমাদের দেশ থেকে অন্য দেশে যায়। আমরা ইম্পোর্ট করি তখন অন্য দেশ থেকে আমরা সমুদ্র পথের মাধ্যমেই আমরা কিন্তু সেই সব অন্য দেশের সামগ্রী আমরা নিয়ে আসি এবং আমরা ব্যবহার করি, এবং যখন আমরা এক্সপোর্ট করি সেগুলোও কিন্তু সমুদ্র পথের মাধ্যমেই আমরা কিন্তু অন্য দেশে গিয়ে বিক্রি করি। তো তাই সমুদ্র যদি সুরক্ষিত না থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ার কিন্তু ব্যবসা বাণিজ্য সুরক্ষিত থাকবে না। তাই ইন্ডিয়া নেভেলকেও মডারেশন করছে এবং নেভেলের ক্ষেত্র অর্থাৎ সমুদ্র আমাদের যে নেভি আছে সেটাকেও কিন্তু সেখানেও কিন্তু ইন্ডিয়া অনেক খরচা করছে। তো ভিউয়ার্স, আমি যে আপনাদেরকে বলছি যে 2030 পর্যন্ত এই সেক্টরটার গ্রোথ প্রায় ডাবলেরও বেশি হবে। তার কারণটা কি? তার প্রধানত কারণ হলো এই সেক্টরে কিন্তু গভর্নমেন্ট পলিসি আনছে এবং তার পিছনে কিন্তু গভর্নমেন্ট হাই এক্সপেন্ডিচার করছে, অর্থাৎ প্রচুর পরিমাণ খরচা করছে। সেরকম কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, কিছু আমরা স্কিম জেনে নিই যেখানে ডিফেন্স সেক্টরে খরচা হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন ভারত সরকার কতখানি ডিফেন্স নিয়ে তারা কতখানি গুরুত্ব দিচ্ছে তাকে। সেই স্কিমগুলো থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন যে স্কিমগুলোতে হেভি পরিমাণ খরচা করা হচ্ছে এবং এই স্কিমগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতীয় ডিফেন্সকে মাথায় রেখে। এর মধ্যে প্রধানত একটি স্কিম হলো মেক ইন ইন্ডিয়া এবং অমৃত ভারত। এই স্কিমটা সবাই আপনারা মুখে মুখে শুনেছেন। মেক ইন ইন্ডিয়াতে বিভিন্ন রকম আমরা যে আমাদের দেশের মধ্যে যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে বিভিন্ন রকম স্কিমে হেল্প করা হচ্ছে যাতে তারা দেশের মধ্যেই ম্যানুফ্যাকচার করতে পারে। অমৃত ভারত সেরকম ধরনের একটা স্কিম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোকাল ডিফেন্স ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলোকেও বিভিন্ন রকম হেল্প করা হচ্ছে, এই স্কিমের আওতায় নিয়ে আসা হচ্ছে। আর দেখা যাচ্ছে ভারত সরকার আগের থেকে কিন্তু ইম্পোর্ট কমিয়ে দিয়েছে। তারা দেশের মধ্যেই বিভিন্ন কোম্পানিকে সেই সমস্ত ডিফেন্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করতে বলছে এবং দেশের কোম্পানিগুলো থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ডিফেন্স ইকুইপমেন্ট ভারত সরকার কিনছে। ফলে দেশের কোম্পানিগুলো ধীরে ধীরে গ্রোথ পাচ্ছে এবং তাদেরও হেল্প হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারত সরকার বিভিন্ন ডিফেন্স করিডোর তৈরি করেছে, সেখানেও বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর পরিমাণে খরচা করছে। এইরকম ডিফেন্স করিডোরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ ডিফেন্স করিডোর, তামিলনাড়ু ডিফেন্স করিডোর, এই ধরনের কয়েকটা ডিফেন্স করিডোরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারত সরকার খরচা করছে। এবং দেখতে পাচ্ছি প্রাইভেট সেক্টরেও কিন্তু পার্টিসিপেশন কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়েছে। সেখানেও কিন্তু তাদেরকেও কিন্তু এই অমৃত ভারত এবং মেক ইন ইন্ডিয়া স্কিমের আওতা নিয়ে আসা হচ্ছে যাতে তারা এইসব স্কিমের সুবিধা নিতে পারে এবং দেশের মধ্যেই বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিগুলো তৈরি করতে পারে এবং তারাও এইগুলোতে আগ্রহী হয়। তো এখন দেখে নেওয়া যাক ভবিষ্যতে ডিফেন্সকে কোন কোন টেকনোলজি চালিত করবে। তো মূলত ডিফেন্স কিন্তু এখন আর শুধুমাত্র সৈন্য দিয়ে শুধুমাত্র গোলাগুলি দিয়ে কিন্তু এখন হয় না। এখন কিন্তু ডিফেন্স কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। এখন কিন্তু ডিফেন্স কিন্তু টেকনোলজি বেস হয়ে গেছে। তাই ভারত সরকারও টেকনোলজি বেস ডিফেন্সে কিন্তু অনেক বেশি গুরুত্ব আরোপ করছে। এই টেকনোলজি বেস গুরুত্বের মধ্যে বিশেষ করে ড্রোন, ইউএভি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
সাইবার ওয়ারফেয়ার, রোবোটিক্স, স্পেস ডিফেন্স, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, এইসবে কিন্তু প্রচুর পরিমাণে ভারত সরকার কিন্তু এগুলোতে খরচা করছে, যাতে আমরাও এইসব সেক্টরগুলিতে আমরাও যাতে নিজেদেরকে আত্মনির্ভর করতে পারি এবং এই সেক্টরে আমরা যাতে উন্নতি করতে পারি এবং ভবিষ্যতে আমরা শুধুমাত্র দেশের চাহিদা নয়, দেশের চাহিদা মিটিয়েও যাতে আমরা বিদেশে এই সব টেকনোলজি আমরা আমাদের ডিফেন্স ইকুইপমেন্ট বিদেশে বিক্রি করতে পারি, এক্সপোর্ট করতে পারি, তারও কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। শুধুমাত্র ভারতের ডিফেন্স ডিপ টেক মার্কেটই ভাবা হচ্ছে $30 বিলিয়ন আগামী 2030 সালের মধ্যে। এখন আপনি যদি একজন ইনভেস্টর হন, তাহলে আপনি কেন ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করবেন? আরও সেক্টর আছে, আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। তো কেন আপনি ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করবেন? আমি আপনাদের বলে দেবো কেন এই ডিফেন্স সেক্টরে এখন ইনভেস্ট করা একটা ভালো ইনভেস্টমেন্ট ডিসিশন হতে পারে, সেই পয়েন্টগুলো আপনাদের বলবো। এরপর আপনারা এই ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করবেন কি করবেন না, সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আপনারা যদি পুরো ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন, আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি এই ডিফেন্স সেক্টরটা ইনভেস্টমেন্ট করা কিন্তু লাভজনক হবে ফিউচারে। প্রথমত, ডিফেন্স সেক্টরে একটা কিন্তু লং টার্ম একটা কিন্তু গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। লং টার্মে কিন্তু এই সেক্টরটা কিন্তু একটা ভালো উন্নতি করবে। তার কারণ হচ্ছে আমাদের ডিফেন্স সেক্টর কিন্তু সবে স্টার্ট করেছে, এখনও কিন্তু সেই জায়গায় পৌঁছায়নি, এখনও এর গ্রোথ কিন্তু অপরচুনিটি অসীম রয়েছে এবং ভারতীয় কোম্পানিগুলো কিন্তু অনেক নতুন নতুন স্টার্ট আপ কোম্পানি হয়েছে যারা কিন্তু সবেমাত্র শুরু করেছে। কিছু পুরোনো কোম্পানি আছে এবং প্রচুর নতুন নতুন দেখবেন স্টার্ট আপ কোম্পানি হয়েছে যারা কিন্তু নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে এবং নতুন নতুন কিন্তু ইকুইপমেন্ট তারা বিদেশি কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করে বা নিজেদের কিছু আইডিয়ার মাধ্যমে, নিজেদের কিছু রিসার্চের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন নতুন নতুন ইকুইপমেন্ট তৈরি করছে, যেগুলো কিন্তু আমরা ভবিষ্যতে বিদেশি মার্কেটে আমরা কিন্তু এগুলোকে এক্সপোর্ট করতে পারবো এবং এর থেকে একটা ভালো রেভিনিউ ইনকাম করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ডিফেন্স সেক্টরে উন্নতি করার পিছনে দ্বিতীয়ত কারণ হচ্ছে যে গভর্নমেন্ট সাপোর্ট আছে। গভর্নমেন্টও চাইছে কিন্তু এই সেক্টরে শুধুমাত্র গভর্নমেন্ট পার্টিসিপেট না করে প্রাইভেট কোম্পানিগুলো এর মধ্যে পার্টিসিপেট করুক, যাতে এই সেক্টরটি আরও তাড়াতাড়ি উন্নতি করে এবং ভারত সরকারের যে মেক ইন ইন্ডিয়া স্কিম রয়েছে সেই স্কিমে আসল ফলাফল যাতে সবাই উপভোগ করতে পারে এবং সেই স্কিমের যাতে মোটিভ নিয়ে সেই স্কিমটাকে তৈরি করা আছে, সেই মোটিভ যাতে পূর্ণ হয়, সেটা কিন্তু ভারত সরকার চাইছে। এর জন্য ভারত সরকারও কিন্তু এর পিছনে একটা সাপোর্ট দিচ্ছে এবং ভারত সরকার কিন্তু হেভিলি ইনভেস্ট করছে এই ডিফেন্স সেক্টরকে ভারতীয় কোম্পানিদেরকে তুলে আনার জন্য। তৃতীয়ত হচ্ছে যে এই সেক্টরে ইনভেস্ট করবেন, তার অন্যতম 3 নম্বর কারণ হচ্ছে এই সেক্টরে কিন্তু একটা এন্ট্রি ব্যারিয়ার আছে। সমস্ত কোম্পানি কিন্তু এই সেক্টরে কিন্তু ঢুকতে পারবে না, ক্ষতি করবে, কারণ এখানে কম্পিটিশনটা অত্যন্ত কম। ফলে আপনি যদি কোনো ডিফেন্স সেক্টরে কয়েকটা গিনেচেনা কোম্পানির মধ্যে যদি আপনারা ইনভেস্ট করেন, তো প্রায় সমস্ত কোম্পানিগুলোই কিন্তু ভালো করার চান্স খুব বেশি। যদি সেক্টর ভালো করে তাহলে কোম্পানিগুলো ভালো করবে। আর যে কারণটার জন্য আপনাদের ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করা উচিত, তার কারণ হচ্ছে এই সেক্টরে কিন্তু ডিমান্ড বাড়ছে, এক্সপোর্ট ডিমান্ড বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আমাদের নেইবার কান্ট্রিগুলো থেকে কিন্তু অলরেডি ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্টের প্রচুর অর্ডার আসছে। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে ফিলিপিন্স আমাদের থেকে ব্রহ্মোস মিসাইল কিনেছে, এরকম ইন্দোনেশিয়াও কিন্তু ব্রহ্মোস মিসাইল কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে। এই ধরনের প্রচুর দেশ আছে যারা কিন্তু ভারতীয় ডিফেন্স ইকুইপমেন্ট কেনার জন্য অলরেডি ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছে। ফলে একটা গ্লোবাল ডিমান্ড কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্টের ওপর আছে। ফলে যদি ডিমান্ড বাড়ে, অবশ্যই কোম্পানিগুলো কিন্তু ভালো করবে এবং সেখান থেকে একটা ভালো গ্রোথ আসার সম্ভাবনা আছে। ফলে আপনি যদি এই কোম্পানিগুলোতে এখন থেকে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু ফিউচারে আগামী 5-7 বছরের মধ্যে একটা ভালো রিটার্ন আপনিও তুলতে পারবেন।
আর শেষ কারণ যেটা, গ্লোবালি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই দেশগুলির কিন্তু ডিফেন্স বাজেট ক্রমশ বাড়তেই রয়েছে। অর্থাৎ ডিফেন্স বাজেট বাড়ছে মানে কিন্তু এই সেক্টর কিন্তু অলরেডি গ্রো করছে, এবং আপনারা দেখছেন প্রতি বছর এই গ্রোথটা উপরের দিকে, অর্থাৎ ক্রমশ গ্রোথ হচ্ছে। কখনোই কিন্তু দেখবেন না যে ডিফেন্স বাজেট কমছে। ফলে যদি এখন এরকম গ্রোথ হয়ে থাকে তাহলে আগামী ফিউচারও আমরা আশা করছি গ্রোথ হবে, কারণ যুদ্ধ কখনো থামবে না। যুদ্ধ কখনো কখনো সবসময় লেগেই থাকবে, কনফ্লিক্ট কোনো না কোনো দেশের সঙ্গে লেগেই থাকবে, এবং এই সেক্টরও কিন্তু সবসময় উন্নতি করে থাকবে। আর যুদ্ধ যদি নাও লেগে থাকে, এই যুদ্ধের ভয়টাই কিন্তু এই সেক্টরকে বাঁচিয়ে রাখবে এবং এই সেক্টর কিন্তু ভবিষ্যতে উন্নত করবে। তো ভিউয়ার্স, এখন দেখে নেওয়া যাক ইন্ডিয়াতে মেজরলি কোন কোন ডিফেন্স কোম্পানিগুলো আছে, এবং সেই সব ডিফেন্স কোম্পানিগুলো আমি আপনাদের বলে দেবো, আলোচনা করব। তবে এগুলো কোনো রেকমেন্ডেশন না, এগুলো জাস্ট আমি আপনাদের এডুকেশন পারপাসে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কী কী ডিফেন্স কোম্পানি সেগুলো আপনারা জানতে পারেন। আপনারা যখনই ইনভেস্ট করবেন অবশ্যই আপনাদের নিজস্ব রিসার্চ করে তবে ইনভেস্ট করবেন। যদি আপনারা না রিসার্চ করতে পারেন, আপনাদের যদি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার থাকে তাদের থেকে সাজেশান নিয়ে তবে আপনারা আপনারা অবশ্যই ইনভেস্ট করবেন। তার আগে ইনভেস্ট করাটা আমার মনে হয় না ঠিক হবে। তো মেজর যে ডিফেন্স কোম্পানিগুলো আছে এগুলো মেনলি পিএসইউ কোম্পানি, অর্থাৎ পাবলিক সেক্টর কোম্পানি। এর মধ্যে হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ম্যাজাগন ডকস শিপ বিল্ডার্স লিমিটেড, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা ওয়েস্ট বেঙ্গলে আপনাদের যেটা রয়েছে। এছাড়া ভারত ডায়নামিক্স, কোচিন শিপইয়ার্ড, এই ধরনের বিভিন্ন পিএসইউ কোম্পানিগুলো আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ডিফেন্স মার্কেটে রয়েছে, এরা মেজর প্লেয়ার। এছাড়াও প্রচুর ছোটো ছোটো কোম্পানিও আছে, আমি সেসব কোম্পানির নামগুলো আর বললাম না, তবে মেজর প্লেয়ার হচ্ছে এইগুলোই। আর যদি দেখা যায় প্রাইভেট কোম্পানির মধ্যে লারসেন টার্বো আছে, টাটা অ্যাডভান্স সিস্টেম আছে, আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস কোম্পানি আছে। তো এই ধরনের প্রাইভেট কোম্পানিও কিছু কিছু কোম্পানি আছে যেগুলো মেজর কোম্পানি। এছাড়াও ছোটোখাটো অনেক কোম্পানি আছে, তবে এগুলি মেজর প্রাইভেট কোম্পানি। এখন ডিফেন্স সেক্টরের স্ট্রেংথগুলো দেখে নেওয়া যাক। এই সেক্টরে প্রধানত স্ট্রেংথ হলো একটা গভর্নমেন্ট স্ট্রং সাপোর্ট রয়েছে, যেটা ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট করার মূলত কারণ যে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরের পিছনে একটা গভর্নমেন্টের স্ট্রং সাপোর্ট রয়েছে। আমি যদি ইনভেস্ট করি তো এই সাপোর্টটা দেখে কিন্তু অবশ্যই আমি ইনভেস্ট করব, কারণ একটা আমি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট যেখানে সাপোর্ট রয়েছে, সুতরাং সেক্টরটা আর যাই হোক ডুবে যাওয়ার কিন্তু চান্স নেই। দ্বিতীয়ত, ডিফেন্স সেক্টরে কিন্তু একটা লার্জ অর্ডার বুক আমরা দেখতে পাচ্ছি সবসময় থাকে, অর্থাৎ এখন থেকেই কোম্পানিগুলো কিন্তু আগামী 5-6 বছরের অর্ডার এখন থেকেই কোম্পানিগুলি পেয়ে গেছে। ফলে এই লার্জ অর্ডার বুক থাকার জন্য কোম্পানিগুলি যদি এখন থেকেই তার অর্ডার পেয়ে যায় তো সেখানে অনেকখানি সিকিউর হয়ে যায় যে কোম্পানি ভবিষ্যতে তাদের বিজনেস করতে অসুবিধা হবে না, কারণ আগে থেকে তার অর্ডারটা বুক করা আছে। তৃতীয়ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর কিন্তু ডিফেন্সের এক্সপোর্টটা কিন্তু বেড়েই চলেছে। আপনারা যদি লক্ষ্য করেন আগামী কয়েক বছর আগে ইন্ডিয়ার ডিফেন্স এক্সপোর্ট প্রায় হতো না বললেই চলে, কিন্তু বর্তমানে ইন্ডিয়া ডিফেন্স এক্সপোর্ট কিন্তু হিউজ বেড়ে গেছে, এবং 5-6 বছরে এই এক্সপোর্টটা কিন্তু প্রায় অনেক গুণ বেড়ে যাবে। সুতরাং এই এক্সপোর্ট বাড়া মানে ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু লাভ করবে, এবং সেই ইন্ডিয়ান কোম্পানিগুলোতে যদি আমরা ইনভেস্ট করি তাহলে সেই লাভটা কিন্তু আমরাও তুলতে পারবো। তো আরেকটা যে স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি ডিফেন্স সেক্টরে, যদি আপনারা লক্ষ্য করেন একটা লং টার্ম একটা গ্রোথ ভিজিবিলিটি আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ যদি এখন আমরা এটাকে ইনভেস্ট করি একটা লং টার্ম প্রফিট হওয়ার চান্স কিন্তু খুব হাই। সুতরাং এইগুলো হচ্ছে ডিফেন্স সেক্টরের স্ট্রেংথ। এখন কোনো সেক্টরের স্ট্রেংথ আছে মানে তার কিছু উইকনেসও থাকবে, তার কিছু প্রবলেমও থাকবে। শুধুমাত্র ভালোগুলো জেনে কিন্তু কোনো সেক্টরে ইনভেস্ট করা উচিত নয়। কোনো সেক্টরে ইনভেস্ট করতে গেলে
তার কি খারাপ দিকগুলো আছে সেটাও কিন্তু আপনাদের জেনে ইনভেস্ট করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক এই সেক্টরের খারাপ দিকগুলো কী কী আছে। প্রথমত, যদি এখন দেখা যায় ডিফেন্স সেক্টর একটু হাই ভ্যালুয়েশন আছে, অর্থাৎ এর ভ্যালুয়েশনটা কিন্তু অনেক একটু হাই, দামটা একটু বেশি। সুতরাং কেনার সময় অবশ্যই দামটা মাথায় রাখবেন। এখনও ইনভেস্ট করতে পারেন, ভালো জিনিসের দাম সবসময় ভালোই হয়, ঠিক আছে। সুতরাং আপনারা মনে করবেন যে দাম কবে কমবে তবে ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু দেখা গেল দাম কমলোই না, বরং এর থেকে আরও বেড়ে গেল। সুতরাং এটা মাথায় রাখবেন, ভালো জিনিসের দাম কিন্তু সবসময় ভালোই হয়। তো দ্বিতীয় নম্বর যে এর উইকনেসটা আছে সেটা হলো এই সেক্টরটা হাইলি গভর্নমেন্ট ওরিয়েন্টেড, মানে গভর্নমেন্ট অর্ডার দিলেই তবেই কিন্তু সেক্টরটা চলে। গভর্নমেন্টের অর্ডার না থাকলে সেক্টরটা কিন্তু চলবে না, কারণ মেনলি ভারতীয় ডিফেন্স কোম্পানিগুলো মেনলি গভর্নমেন্ট থেকে অর্ডারটা পেয়ে থাকে। বিদেশি কোম্পানিগুলো থেকে বা বিদেশ থেকে অর্ডারগুলো খুব কমই আসে। মেনলি এখন ভারতীয় যে ডিফেন্স কোম্পানিগুলো আছে মেনলি গভর্নমেন্টের অর্ডারের ওপরেই চলে। সুতরাং হেভিলি গভর্নমেন্ট অর্ডার ওরিয়েন্টেড, যদি কোনো সময় গভর্নমেন্ট অর্ডার দেওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু কোম্পানিগুলি লসে রান করতে পারে। সুতরাং এই একটা রিস্ক ফ্যাক্টর আছে, সেটা আপনারা বিবেচনা করে নেবেন। তৃতীয়ত যে রিস্কটা আছে, যদি কোনো সময় প্রজেক্ট ডিলে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোম্পানির আর্নিং কমতে পারে। সুতরাং প্রজেক্ট টাইমলি যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানির গ্রোথ কমবে। তো অবশ্যই যখন কোনো এই সেক্টরে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন অবশ্যই দেখে নেবেন যে কোম্পানির প্রজেক্ট ঠিকঠাক সময় কমপ্লিট হচ্ছে কি না, বা কোম্পানি সঠিকভাবে প্রজেক্টগুলো রান করতে পারছে কি না। তো ভিউয়ার্স, এই ছিল ডিফেন্স সেক্টর সম্বন্ধে একটা ওভারভিউ যেটা আমি আপনাদের দিলাম। এই সেক্টরটা অত্যন্তই অপরচুনিটিভ সেক্টর এবং ফিউচারে কিন্তু একটা ভালো গ্রোথ দেবে। তাই আমি আপনাদের একটা সিম্পল একটা অ্যানালিসিস তুলে ধরলাম। যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের ভালো মন্দ যেটাই হোক কমেন্ট করবেন। আর অবশ্যই ইনভেস্ট করার আগে নিজেরা ভালো করে রিসার্চ করে নেবেন এবং যদি আপনাদের কোনো ইনভেস্টমেন্ট অ্যানালিসিস থাকে তার থেকে পরামর্শ নিয়ে তবে ইনভেস্টমেন্ট করবেন। ধন্যবাদ। ইনভেস্টমেন্ট করতে থাকুন।